নমস্কার বন্ধুরা, আমি রবি আর আপনারা শুনছেন রচক রবির গল্প। আজ রচক রবিতে আপনাদের জন্য আমার লেখা এক নতুন স্বাদের গল্প, অন্তর্ঘাতী। গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। তাহলে আর দেরি না করে অন্তর্ঘাতী গল্পটি শুনে ফেলি সকলে। এই পৃথিবীতে দুর্লভ জিনিসগুলোর মধ্যে বর্তমানে মনের মতো জীবনসঙ্গী পাওয়াটাও একটা কঠিন ব্যাপার। টাকা দিয়ে মনের মতো প্রায় সব কিছুই পাওয়া যায়, কিন্তু উপযুক্ত মনের মানুষ নয়। তাই তো আজও সমাজে এত বিচ্ছেদ, এত অনাদরের সম্পর্ক ছড়াছড়ি। এখনো পর্যন্ত এমন কোনো মানুষ নেই যে প্রেমে আঘাত পায়নি। প্রেমের সঙ্গে কষ্ট ওতপ্রোতভাবে জড়িত। প্রেম করলে কষ্ট তোমায় পেতেই হবে, এটাই প্রেমের পরম ধর্ম। কিন্তু তবুও প্রেম চিরদিনই সকলের মনে বারে বারে ফিরে আসে। কেউ প্রেমে আঘাত পেয়ে বলে আর কখনো প্রেম করবই না। আবার কেউ প্রেমে আঘাত পাওয়ার পরেও রূপের জাদুতে হোক কিংবা মনের দুর্বলতাই হোক, ফিরে প্রেমে পড়ে যায়। প্রেম এমনই এক মারাত্মক নেশা যা সহজে ছাড়া যায় না। যখনই প্রেমে আঘাত খেয়ে আর প্রেম না করার সিদ্ধান্ত নেওয়া হয়, ঠিক তখনই প্রেম আবার চুপি চুপি এসে হৃদয়ে উঁকি মারে। আর তারপর ফিরে প্রেম। তবে প্রেম করে কিছুটা সুখ মেলে বটে, কিন্তু বাকি দীর্ঘ সময়টা ঝগড়াঝাঁটি, মানবিমান ইত্যাদি দিয়েই ভরা। তাই সকলেই সুন্দর এক সম্পর্কের খোঁজ করে সর্বদা। তবে সব সম্পর্ক সবসময় খারাপ হয় না। ব্যতিক্রম বলেও কিছু থাকে, যেমন সুদীপ আর অনিন্দিতার সম্পর্কটা। তবে ওদের মধ্যে ঝগড়াঝাঁটি যে হয় না সেটা নয়। প্রেম ভালোবাসা হলে খুঁটিনাটি অশান্তি হয়েই থাকে, তবে সেটা নিজেদেরই ঠিক করে নিতে হয়। প্রেমিকা অভিমান করলে প্রেমিককে সে মান ভঞ্জন করতে হয়, আর যে প্রেমিক প্রেমিকার মান ভঞ্জন করতে পারে না, সে প্রেমিক হবারও যোগ্য নয়। তবে সুদীপ আর অনিন্দিতার প্রেম আলাদা কেন বললাম, সেটার অবশ্য একটা কারণ রয়েছে। বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হলো প্রেমের পরিভাষা। আজকাল প্রেম আর মন থেকে হয় না। প্রেম হয় পয়সায়, প্রেম হয় টাকায়, প্রেম হয় গাড়ি বাড়ি চাকরি দেখে। আমরা মানুষ বিচার করার আগে তার বিলাসবহুল জীবনযাত্রা আছে কিনা এটা বিচার করি। আজকাল তো কোনো সাইকেল নিয়ে ঢন করে ঘুরে বেড়ানোর ছেলের সঙ্গে মেয়েরা প্রেম করতেই চায় না। তারাও এখন শক্ত ডাল খোঁজে। গাড়ি না থাকলে তাদের চলে না। যাই হোক, বর্তমান প্রেম ভালোবাসার কথা আমি যতটুকু বললাম, ততটুকু থেকেও আপনারা অবশ্যই অনেক বেশি জানেন যে চারিদিকে কি ঘটছে। তবে এত চাপার মধ্যেও কিন্তু আজও অনেক আসল প্রেম ভালোবাসা বেঁচে রয়েছে। হয়তো তারা সংখ্যায় কম, তবে এখনও আছে আর ভবিষ্যতেও থাকবে। এটাই চিরন্তন সত্য। পৃথিবী একেবারে খারাপ হয়ে যাবে না। এক বিন্দু হলেও ভালোবাসা থাকবে সেখানে। আর আজকে সেই সবার থেকে আলাদা সুদীপ আর অনিন্দিতার কথাই বলবো। সুদীপ লেখাপড়ায় বেশ ভালো ছাত্র ছিল, কিন্তু পড়াশোনা সে বেশি দূর করতে পারল না। বাবার সঙ্গে তাকেও সংসারের হাল ধরতে হলো। তাই সে কাজের খোঁজে এখানে ওখানে ঘোরাঘুরি করে। তবে তার বন্ধুবান্ধবরা সকলেই প্রায় ভালো কাজকর্ম করে। সুদীপ তাদের বলে তাদের কোম্পানিতে কাজে নেওয়ার কথা, কিন্তু তারা বলে সবসময় নাকি ছেলে নেয় না, তাই যখন নেবে তখন তারা জানাবে। তাই সুদীপ এখানে ওখানে নানা রকম কাজকর্ম করতে থাকে। তবে স্থায়ী কোনো কাজ পাচ্ছে না সে, কিন্তু চেষ্টা কম করেনি। তবে এখনও করছে। তার যোগ্যতা অনুযায়ী সে এখানে ওখানে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে, কিন্তু
কোথাও থেকে ভালো কাজের সন্ধান আর আসে না। তাই সে মনমরা হয়ে বসে থাকে। পাশে ফোনটা বারবার বেজে উঠছে, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। কিছুক্ষণ পর সে ফোনটা ধরল। ফোন ধরতেই অনিন্দিতা বলল, কি গো, কি করছো? এতবার ফোন করছি, একবারও ফোনটা তুলছো না কেন? সুদীপ বলল, বলো। অনিন্দিতা বলল, কি বলছি আমি, শুনতে পাওনি? কোথায় ছিলে? সুদীপ বলল, ঘরে। অনিন্দিতা বলে, তাহলে ফোন ধরোনি কেন? সুদীপ চুপ করে থাকে। অনিন্দিতা বলে, কি গো, চুপ করে আছো, কিছু হয়েছে নাকি? সুদীপ বলে, না, বলো কি বলবো। অনিন্দিতা বলে, তোমার কথা সুর আলাদা, বলো না গো, কি হয়েছে? সুদীপ একটু চুপ করে থেকে তারপর বলল, আমার ভাগ্যটাই খারাপ, জানো তো। এবারেও হলো না চাকরিটা, সবাই পেল, শুধু আমি বাদে। অনিন্দিতা বলে, ও, এই জন্য তুমি গুঁড়ে আছো। বাদ দাও, এবারে পাওনি তো কি হয়েছে, পরের বার আবার দেবে এখানে। তুমি আমার সঙ্গে একটু ভালো করে কথা বলো না গো, তুমি এরকম গুমড়ে থাকলে আমার ভালো লাগে না। শোনো না, আমি কি বলছি, আজ বিকেলে ঘুরতে যাবে গো? সুদীপ বলল, না, আজ ভালো লাগছে না, অন্যদিন যাব। অনিন্দিতা বলে, চলো না গো, চলো না, কতদিন তো যাইনি বলো, আমাকে বলছি একদিন গেলে কি হয়, তোমার মন ভালো হয়ে যাবে, চলো চলো। সুদীপের এই একটাই সমস্যা, ঠিকঠাক কাজ না পেলে তার যেন শান্তি নেই। সত্যি বলতে প্রাপ্তবয়স্ক ছেলেদের প্রেমিকা না থাকলেও এতটা মন খারাপ হয় না, যতটা মন খারাপ হয় তার যদি না ভালো কাজ জোটে, তার হাতে যদি না টাকা কড়ি থাকে। তবে সুদীপের একটা ভালো দিক রয়েছে, সেটা হলো তার প্রেমিকা অনিন্দিতা। কারণ সুদীপের আর 5টা বন্ধু যাদের প্রেমিকা আছে, তাদের মতো সে নয়। সুদীপের সুবিধা অসুবিধা সব সে বোঝে। সকল বন্ধুরা তো মাসে 2-3 বার করে তাদের প্রেমিকাকে নিয়ে ঘুরতে যাচ্ছে, কিন্তু সুদীপ একবারও যায় না। অবশ্য অনিন্দিতা তাকে বলে টুকিটাকি ঘুরতে যাওয়ার কথা, কিন্তু সুদীপের আর ঠিকঠাক সময় হয় না। এই নিয়ে অবশ্য অনিন্দিতা মাঝে সাঝে রাগ করে, কিন্তু তার রাগ সুদীপের কাছে পাত্তা পায় না। সুদীপও বোঝে সব, কিন্তু কিছুই করার নেই তার। যখনই ঘুরতে যাওয়ার কথা হয় তাদের, তখনই কোনো না কোনো কাজ এসে উপস্থিত হয় সুদীপের কাছে। সুদীপের বন্ধুরা বলে, সত্যি রে ভাই, তুই একটা মনের মতো প্রেমিকা পেয়েছিস, তার কোনো সকাল্লাদও নেই, ও কিন্তু তোকে খুব ভালোবাসে রে ভাই। তাছাড়া ও দিদির কথাই বল, চোখের সামনে সে প্রতি রবিবার তার প্রেমিকের সাথে ভোঁ 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 করে বাইক চড়ে ঘুরতে যাচ্ছে, সেহেতু তারও তো ইচ্ছা হয়। সুদীপ বলে, রে ভাই জানি, কিন্তু এখানে বলে রাখি, অনিন্দিতার একটা দিদি রয়েছে, সেও একজনের সঙ্গে প্রেম করে, তাই সে প্রায় সময় ঘুরতে যায় এখানে ওখানে, এবং বাড়ি এসে তার বোনের কাছে গল্প করে যে সে এখানে গিয়েছিলাম রে, ওখানে গিয়েছিলাম রে। অনিন্দিতা সব শোনে, কিন্তু তার কিছুই করার নেই। সে সুদীপকে বললেই সুদীপ এক্ষুনি বলবে, হবে না আজকে, অন্যদিন দেখবো ওখানে। তাই সে কোথাও ঘুরতে যাওয়ার কথা মুখ ফুটে বলে না। সামনে সরস্বতী পূজা গেল। অনিন্দিতা কত আশা নিয়ে সুন্দর করে শাড়ি পরে মাথায় সুগন্ধ ফুলের ছড়ি ঝুলিয়ে নববধূর মতো সেজেছিল, কিন্তু ফলাফল কি হলো? মুখ শুকনো করে তাকে বাড়ি ফিরে আসতে হলো। আগের দিন রাতে সে হোয়াটসঅ্যাপে হাতের চুড়ি, কোন শাড়িটা পরবে, কোন টিপ পরবে ইত্যাদি ইত্যাদি দেখিয়েছিল সুদীপকে, কিন্তু সুদীপ তখনও সঠিক বলতে পারেনি যে সে সত্যি যাবে কিনা। তবুও অনিন্দিতা অনেক আশা নিয়ে দিদির সঙ্গে বের হয়েছিল, কিন্তু দিদি চলে গেল তার প্রেমিকের সঙ্গে, আর অনিন্দিতা দাঁড়িয়ে রইল সুদীপের অপেক্ষায়। কিন্তু সেদিনই সুদীপের
ওভারটাইম কাজের জন্য ফিরতে সন্ধে হয়ে গেল। কথা ছিল দুপুরবেলা কিংবা বিকেল 3টে পর্যন্ত হলেও চলবে, কিন্তু সন্ধ্যা 7টার সময় আর কি হবে। সেদিন অনিন্দিতা প্রচণ্ড রাগ করে, কিন্তু রাগ করেও কি হবে, যা হওয়ার তো তা হয়ে গেছে। সুদীপও বোঝে অনিন্দিতার দিকটা, কিন্তু সেও যেন বাঁধা পড়ে আছে নানা সমস্যায়। একদিন তাই সুদীপই অনিন্দিতাকে বলল, এই অনি, একটা কথা বলবো। অনিন্দিতা বলে, কি কথা? সুদীপ বলে, কালকে ঘুরতে যাবে? অনিন্দিতা বলে, কেন আর কি করছো বলো? সুদীপ বলে, আরে না গো না, চলো না, কালকে দুজন একটু ঘুরে আসি। কাজ কাজ করে আর যেন ভালো লাগছে না। অনিন্দিতা বলে, তোমার সব কিছুই আমি মেনে নিয়েছি, শুধু তুমিই জানতে পারোনি। আগে তুমি বলো, তুমি যাবে তো? সুদীপ বলে, হ্যাঁ গো, আমি যাবই শিওর। কিন্তু পরদিনই এক কাণ্ড ঘটল। সুদীপ ভালো জামা কাপড় পরে তৈরি। অনিন্দিতা তাকে ফোন করলো। সুদীপ বলল, একটু দাঁড়াও, আমি এক্ষুনি বের হচ্ছি। এই বলে সে ঘর থেকে বের হলো। হঠাৎ তার এক পাশবাড়ির কাকিমা ছুটে এলো তার কাছে এবং বলল, এই ভাই বাবা সুদীপ, দৌড়ে আয় না বাবা, দৌড়ে আয় না, তোর বোন বিষ খেয়েছে রে, তুই তাড়াতাড়ি একটা গাড়ি ডার ব্যবস্থা কর, ওকে হাসপাতালে নিয়ে চল বাবা, তোর কাকা ঘরে নেই, এখনো বাড়িতে আসনি, আমি একা কী করবো, তুই কিছুই বুঝতে পারছি না রে, আয় 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 আয়, দেখ না আমার সঙ্গে ঝগড়া করে আর বিষের ফাইল খেয়ে নিয়েছে, তুই আয় আয়। কাকিমার কথা মতো সুদীপ তাকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু ওদিকে অনিন্দিতা আশা ভঙ্গ করে বাড়ি ফিরে এলো। রাতে সুদীপ তাকে ফোন করতেই সে বলল, কি হয়েছে বলো? সুদীপ বলে, দেখো অনি, রাগ করছো কেন? অনিতা বলে, বাদ দাও, আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। তুমি পাড়ায় সকলের দাদা, ভালো হয়েছে, ভালো কাজ করেছো, নিয়ে যাওয়া উচিত তো। সুদীপ চুপ করে যায়। তারও এখানে কিছু বলার নেই। সুদীপ একটু ধীর গলায় বলে, এই শোনো না অনি, তুমি রাগ করো না, আমি 2 দিন পর যাব, মানে সামনে রবিবার। অনিন্তা বলে, কোনো দরকার নেই, থাক, আসতে হবে না, আমি বললাম। সুদীপ বলে, না গো, সত্যি যাব, ওরকম করছো কেন বলো? তুমি আসবে, তোমাকে আসতেই হবে, কিন্তু আসবে আমার অনিন্দিতা, বলবে আমার সাথে কথা। সুদীপের এইরকম ছেলে মানুষেতে অনিন্দিতা গলে যায়। তাই সে বলল, থাক, অনেক হয়েছে, তুমি কি গো, আমি তো তোমাকে প্রতিদিন বলি না, তোমার সুবিধা অসুবিধা বুঝি, তাই তোমাকে সবসময় জোর করি না, কিন্তু তুমি, ভালো লাগে না, কত আশা নিয়ে বসে থাকবো, আর ওর যত কাজ, যত দায়িত্ব ওর। সুদীপ বলে, রবিবার একদম পাক্কা, পৃথিবীর কোনো শক্তি পারবে না তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে। শত বাধা পেরিয়ে আমি ঠিক তোমার কাছে পৌঁছে যাব প্রেমের ডালি নিয়ে। অনিন্দিতা সুদীপকে বলল, আজ কী বার বলো তো? সুদীপ বলে, কেন রবিবার? অনিন্দিতা বলে, হ্যাঁ, তবে আমার কাছে এটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো দিন। তোমাকে দেখা আর অবস্থার চাঁদ দেখা প্রায় দুটোই সমান হয়ে গেছে। আচ্ছা, তোমার কিসের এত চিন্তা বলো তো? তুমি সারা জীবনই কি এইরকম থেকে যাবে? আমি বলে কেউ তোমার জীবনে আছি, সেটা তুমি বোধহয় ভুলে যাও। সুদীপ বলে, তুমি তোমার মতো বলে দিলে, কিন্তু আমার সমস্যা আমিই বুঝি গো। তোমার দিদির যে বড় হবে, সে তো ভালো রকম চাকরি করে, কিন্তু আমি তো সে তুলনায় কিছুই করি না। যদি তোমার মা জিজ্ঞেস করে যে যার সঙ্গে প্রেম করছিস সে ছেলে কি কাজকর্ম করে, তখন তুমি কি বলবে শুনি? বলবে যে আজ এই কাজ করে, কাল সেই কাজ করে? সেই জন্যেই তো আমি একটা বাঁধা ধরা কাজ খুঁজছি। তোমার মা বাবা যদি শোনে আমি ওই রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করি, তাহলে কি তারা আমাকে মেনে নিতে চাইবে তুমি বলো? অনিন্দিতা বলে, সেটা অনেক পরের কথা, কার জীবনে কখন কী হবে সেটা কেউ বলতে পারে না। তুমি কি কাজ করো বা করবে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি শুধু তোমাকে জানি।
তুমি যদি এখন থেকেই সকলে কি বলবে এই ঠেকা নিয়ে রেখে দাও, তবে তুমি চিন্তায় চিন্তায় গুম হয়ে যাবে। আমার মা কি বলবে, আমার মাসি কি বলবে, ওসব পরের কথা, সব বাদ দাও। এখন আমি কি বলছি, আমি কি বলতে চাইছি সেটা বোঝো। বাকিটা এমনি সময়ের স্রোতে ঠিক হয়ে যাবে। অনিন্দিতার মুখে এমন সুদীপকে আগলে রাখার কথাগুলো শুনে সুদীপের বুকটা ভালোবাসায় ভরে ওঠে। ও ভাবে, সত্যি পৃথিবীর সব মেয়ে যেন তার মতো হয়। নারীর কোনো প্রকৃত ব্যাখ্যা হয় না, তাকে যে যেমন দেখে তেমনভাবেই ব্যাখ্যা করে। কেউ নারীকে নরকের কীট বলে, আবার কেউ সেই নারীকে মাতৃরূপে পূজা করে। আসলে নারী তার ব্যবহারে পুরুষের মনে ভিন্ন রূপে বিরাজ করে। অনিন্দিতাকে সুদীপ বলে, জানো তো, আমি তোমার কথাগুলো শুনে তোমাকে আমার জড়িয়ে ধরতে ইচ্ছা করছে, কিন্তু এই পার্ক ভর্তি লোকের মধ্যে তা পারছি না। অনিন্দিতা চুপ করে রইল। কিছুক্ষণ পরে সে বলল, আমার কাছে একটু সরে এসে বসো না গো। সুদীপ তার কাছে সরে গেল, কিন্তু তক্ষুনি সুদীপের ফোনটা গোঁ গোঁ করে কেঁপে উঠল। সুদীপ ফোন ধরল। ফোন ধরতেই ফোনের ওপার থেকে একজন বলল, এই সুদীপ, কোথায় আছিস? সুদীপ বলল, এই পার্কে আছি রে। সে বলল, 7টার মধ্যে বাড়ি ফিরে আয়, আমি 8টার মধ্যে বের হব। তো ওটা কখন দিবি? আজকে না দিলে আর কিন্তু হবে না ভাই, বলে দিলাম। সুদীপ বলল, এক্ষুনি বাড়ি যাচ্ছে আমি। এই বলে সে ফোন রেখে দিল। অনিন্দিতা বলে, কে খালি খালি ফোন করছে গো তোমাকে? সুদীপ বলে, ওই একটা বন্ধু। অনিন্দিতা বলে, ঠিক আছে বাদ দাও, শোনো না কি বলছি। আজ কিন্তু আমি মাকে বলে এসেছি যে আজ আমার বাড়ি ফিরতে একটু দেরি হবে, কারণ আজ পার্লারে একটু কাজ আছে। সুদীপ বলল, একটু পরেই চলে যাও গো, আজ বেশি থাকবো না। অনিন্দিতা বলে, কেন? সুদীপ বলে, ওই তো ফোন করলো ওই জন্যে। অনিন্দিতা বলে, কি এমন কাজ করবে এক্ষুনি যে এক্ষুনি যেতে হবে তোমাকে? সুদীপ বলে, আসলে ওদের কোম্পানিতে একটা পদ খালি আছে বলছিল, তাই আমার সিভিটা নিয়ে যাবে ও, ওই পদটা পাইয়ে দেবে বলে, যদি হয় আর কি। ও এমন এখন নাইট ডিউটিতে যাবে তো, তাই যাওয়ার সময় ওর সিভিটা নিয়ে যাবে। বেশিক্ষণ থাকলে হবে না গো, ও আর ডিউটিতে চলে যাবে, তাহলে আর দেওয়া হবে না। অনিন্দিতা বলে, ঠিক আছে চলো তাহলে এক্ষুনি চলে যাই, আর বসার দরকার নেই। সুদীপ বলে, না না একটু পরে যাচ্ছি। অনিন্দিতা বলল, আচ্ছা এতদিন পরে তো এলে, বলো এখনো 1 ঘন্টা কাটেনি, এক্ষুনি পালাই পালাই করছো। সুদীপ বলে, ওটা না দিলে হবে না গো আজকে, পরে আর দিলে একদমই হবে না। অনিন্দিতা বলে, ওটা তো তোমার বন্ধু তোমার বাড়ি থেকে এসেও নিয়ে যেতে পারে, তোমার মায়ের কাছ থেকে। সুদীপ বলে, মা আমার কাগজপত্রের বিষয়ে কিছু জানে না। অনিন্দিতা বলে, তাহলে আর কি করা যাবে? আচ্ছা আমি কখনো তোমাকে বলেছি যে আমাকে দামি রেস্টুরেন্টে নিয়ে চলো, কিংবা কোনো দামি সিনেমা হলে? কখনো কি বলেছি আমি এটা খাবো ওটা খাবো? তোমার পরিস্থিতিটা আমি বুঝি, তাই সব কিছু মানিয়ে নিয়ে চলি, কিন্তু তুমি আমার দিকটা একটুও বুঝলে না। এতদিন পরে এলে কত কষ্ট করে, তাও আবার এক্ষুনি চলে যেতে হবে। ঠিক আছে চলো। চারিদিক অন্ধকার হয়ে গেছে। ওরা দুজনে সাইকেল চড়ে ফিরছিল। হঠাৎ অনিন্দিতা বলল, দাঁড়াও। সুদীপ বলল, কেন? এই অন্ধকারে দাঁড়াবো কেন? অনিন্দিতা ফিরে বলল, দাঁড়াও। সুদীপ সাইকেল থামাল। অনিন্দিতা সাইকেল থেকে নেমে বলল, কিছু ভুলে যাচ্ছ? সুদীপ বলল, কি ভুলে যাব? অনিন্দিতা বলল, পার্কে তুমি কি বলেছিলে জানো? সুদীপ বলল, আজকে না দিলে কালকে আর জমা নেবে না ওটা, তাই আজকে জমা দিতেই হবে। অনিন্দিতা বলল, হ্যাঁ এই তো তোমার মনে আছে দেখছি, চলো 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 চলো, তোমার স্মৃতিশক্তি খুব ভালো। ঠিক আছে চলো 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 চলো, কী দেখছো? ওটো সাইকেল।
তবে সেদিন সেই সিভিটা জমা দিয়ে সুদীপের ভালোই হয়েছিল। এখন সে মন দিয়ে কাজ করছে। অনিন্দিতাকে সে তার কোম্পানির গল্প করে, তার কাজের ইত্যাদি কথা বলে। অনিন্দিতা সেগুলো সব শোনে, কিন্তু তার মনের মধ্যে একটা কথা সবসময় ঘুরপাক খায়, কিন্তু সেটা সে কখনোই সুদীপের মুখ থেকে শুনতে পায় না। তাই আর সে সহ্য করতে পারে না। সে নিজেই মুখ ফুটে বলে কথাটা সুদীপকে। কথাটা শোনার পর সুদীপ বলে, হেই, এখন একদিনও ছুটি করা যাবে না, সবে কোম্পানিতে জয়েন করেছি, এক্ষুনি ওসব ছুটি ছাড়া করা উচিত হবে না, বুঝলে তো? অত অধৈর্য হচ্ছে কেন বলো? আমি তো আছি, ঠিক সময় হলে ঘুরতে যাওয়া হবে ওখানে। অনিন্দিতা বলে, আচ্ছা ঠিক আছে। একদিন অনিন্দিতা সুদীপকে ফোন করল। সুদীপ ফোন ধরতেই সে বলল, তোমার আজকে কাজ আছে গো? সুদীপ বলল, হ্যাঁ। অনিন্দিতা বলে, তাহলে আমি সুবোধের সঙ্গে যাব? সুদীপ বলল, কোথায়? অনিন্দিতা বলে, শুভরা ডায়মন্ড হারবারে যাবে, তাই আমি ওর সঙ্গে গেলে আমার সেগুলো কেনা হয়ে যাবে। সুদীপ বলল, আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। অনিন্দিতা হাতের বেশ খুঁটিনাটি অনেক কিছুই কাজ করে সে, যেমন মেয়েদের নানা ধরনের গহনা, ঘর সাজানোর বিভিন্ন অলংকার ইত্যাদি ইত্যাদি। আর সেগুলো বানানোর জন্য যে সমস্ত কাঁচামাল লাগে সেগুলো সবসময় সব জায়গায় পাওয়া যায় না। তাই অনিন্দিতা অনলাইনের মাধ্যমে নানা জায়গা থেকে সেগুলো কেনে। কিন্তু সে ফেসবুকে একজনের সন্ধান পেয়েছে, সেও এসব বিক্রি টিক্রি করে আর কি। তাই তার কাছ থেকে নেয়ার শ্রেয় হবে, কারণ তার বাড়ি নাকি ডায়মন্ড হারবারে। আর অনিন্দিতার বাড়ি থেকে ডায়মন্ড হারবার বেশি দূরে নয়। তাই সে সেখানে গেল এবং তার যেগুলো লাগবে সেগুলো দেখে শুনে কিনে আনলো। সুদীপ বলে, তাহলে ভালোই তো, ভালোই হয়েছে। এবার থেকে বর্ধমান, হাওড়া ওখান থেকে অর্ডার দিয়ে মাল আনার কী দরকার, এখান থেকে কাছাকাছি আছে, কিনে নেবে। অনিন্দিতা বলে, হ্যাঁ, এবার থেকে ওখান থেকেই নেব। কিছুদিন পর অনিন্দিতা আবার ডায়মন্ড হারবার গেল, কিন্তু সেদিনের পর থেকে অনিন্দিতা সুদীপকে বলল, এবার থেকে তুমি না গেলে আমি যাব না, একলা গিয়ে যেন সব গুলিয়ে ফেলি। সুদীপ বলে, সামান্য ডায়মন্ড হারবারে গিয়ে যদি সব গুলিয়ে ফেলো তাহলে আর কি হবে বলো। অনিন্দিতা কথা মতো পরের বার সুদীপকে সঙ্গে করে নিয়ে গেল। ঘর থেকে সুদীপ বিকেল 3টে নাগাদ বের হলো এবং ওর মনে মনে একটা পরিকল্পনা ছিল যে সেই তো কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই আজ অনির কেনাকাটার পরে ডায়মন্ড হারবার নদীর পাড়ে কিছুটা সময় কাটাবো। কিন্তু সুদীপের সেই পরিকল্পনায় বৃথা হলো। অনিন্দিতা সুদীপকে এক রাস্তার গলির সামনে অপেক্ষা করতে বলে ভেতরে চলে গেল, আর সেই যাওয়াই যাওয়া। সুদীপ অধৈর্য হয়ে যেতে লাগলো। হেঁটে হেঁটে সে প্রায় পুরো ডায়মন্ড হারবারটাকে একবার ঘুরে নিল। দুবার ফোন করলো অনিন্দিতাকে, কিন্তু অনিন্দিতা ফোন ধরল না। SMS করে বলল, একটু বসো, হয়ে গেছে, একটু পরেই যাব, এই টাকা ফাঁকা হিসেব করে দিই। সুদীপের সব ইচ্ছেগুলোই মাটি হয়ে গেল। অনিন্দিতা যখন এলো তখন প্রায় 8টার কাছাকাছি বাজে। এখন আর ঘোরাই চলে না, কারণ বাড়ি যেতেই 1 ঘন্টা সময় লাগবে। সুদীপের ভীষণ রাগ হচ্ছিল, তাই সে বলল, কি অত কিনছিলে 3 ঘন্টা ধরে? অনিন্দিতা বলে, দেখো না এগুলো, বলে সুদীপের হাতে ব্যাগটা ধরিয়ে দিল সে। সুদীপ হাতে নিয়েই অবাক, বাবা এত ভারী, ছোট ছোট কত ধরনের জিনিস। সুদীপ বলল, কত টাকার জিনিস কিনলে গো? অনিন্দিতা বলল, 2000 টাকা। বাসের জানালাটা একটু খুলে দাও না গো, কেমন যেন গা গুলোচ্ছে। এই বলে অনিন্দিতা সুদীপের কাঁধে মাথা গুঁজে চুপ করে শুয়ে রইল। একদিন সুদীপের কোম্পানিতে এক মহা আলোচনা আরম্ভ হলো। ওদের কোম্পানির একজনের বউ চলে গিয়েছে,
সেই নিয়ে সকলে নানা কথা বলতে লাগলো। মদনদার বউ চলে যাওয়ারই কথা, বেশি সুন্দরী বউ ঘরে থাকার নয়, ওরা এক পুরুষে কখনো খুশি হয় না। কথায় বলে সুন্দরীর সংসার হয় না। আর একজন বলে মদনদা কিন্তু বউর কোনো কিছু অভাব রাখেনি, বুঝলে তো। তবুও কি করে যে চলে যায় মেয়েগুলো কি জানি বাবা। বর্তমানে দেখা যাচ্ছে বেশি সুন্দরী বউ মোটেই ভালো নয়। সুদীপ অনিন্দিতাকে বলে সেসব কথা। তারপর বলে, অনি, তোমার রূপ না থাকুক, তোমার কিন্তু গুণ আছে। অনিন্দিতা বলে, তোমার ওই রকম রূপ পছন্দ বুঝি? সুদীপ বলে, এই না না, একদমই না, যদি রূপ দেখে প্রেম করতাম তাহলে তোমাকে ভালোবাসতাম না। অনিন্দিতা বলে, হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো আমার কাছে আসতে ইচ্ছা করে না তোমার। সুদীপ বলে, আমি তোমার কাছে না গিয়ে অন্য কোথাও যাই কি? আমি তো কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকি, বলো। অনিন্দিতা বলে, তা বলে আসার কোনো ইচ্ছা নেই আমার কাছে? কি গো, আমার কোনো ইচ্ছা নেই বুঝি? কাল তোমার ছুটি আছে তো? সুদীপ বলে, হ্যাঁ। অনিন্দিতা বলে, তাহলে ডায়মন্ডে যাবে কি আমার সঙ্গে? সব জিনিসপত্র শেষ হয়ে গেছে, আমার আনতে হবে ফিরে। সুদীপ বলে, ফ্যাট, যাবো না, তুমি যাও, আমি বাইরে বসে বসে বিরক্ত হয়ে যাই, কখন যাই আসার নাম ধরে নে। অনিন্দিতা বলে, তোমাকে ভেতরে কি করে নিয়ে যাবো বলো তো? ভেতরে নিয়ে যাওয়ার কোনো উপায় নেই, সেখানে সব মেয়েরা থাকে। আর যে দিদিটার কাছ থেকে জিনিসপত্রগুলো নিই তার ঘরটাও একটুখানি, সেখানে মেয়েরা সব থাকে, কীভাবে তোমাকে নিয়ে যায় বলো তো? সুদীপ বলে, ঠিক আছে, কাল যাওয়া হবে ওখানে। এইরকমভাবে সুদীপ আর অনিন্দিতার প্রেম সময়ের সঙ্গে চলতে চলতে তাদের এক সময় বিবাহ হয়ে গেল। কিন্তু বিবাহের কিছুদিন পর থেকে সুদীপ একটু অন্যরকম হয়ে যেতে লাগলো। অনিন্দিতা তাকে বলে, কি গো, সবসময় কি অত ভাবছো? সুদীপ কিন্তু কিছু সাড়া করে না। অনিন্দিতা বলে, কি গো? সুদীপ ঠিকরে ওঠে এবং বলে, হ্যাঁ। অনিন্দিতা বলে, কি অত ভাবছো তুমি? সুদীপ বলে, না কিছু না, কিছু না। কিন্তু সুদীপ দিন দিন আরও কেমন অন্য মনস্ক হয়ে চলাফেরা করতে লাগলো। অনিন্দিতা কিছুই বুঝতে পারে সুদীপের এমন ব্যবহারের কারণটা কি। সে রাতে সুদীপকে বলে, আচ্ছা, তোমার অসুবিধাটা কি হচ্ছে শুনি? দিন দিন দেখছি তোমার আমার প্রতি আগ্রহ কমে যাচ্ছে। ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছো বলে কি এইরকম করছো এখন অনাদর? সুদীপ অনিন্দিতার সেসব কথায় কর্ণপাত করে না। হঠাৎ সে বলে উঠল, আচ্ছা, তুমি আর গয়নাগাটি বানাওনি কেন? হঠাৎ করে বানানো ছেড়ে দিলে কেন? অনিন্দিতা একটু অবাক হয়ে গেল। তারপর বলল, তখন আমার হাত খরচের জন্য, মোবাইল রিচার্জের জন্য ইত্যাদির জন্য করতাম, কিন্তু 10টা বানিয়ে একটা বিক্রি হয়, আমার লাভ বলেও সেরকম কিছু হতো না। যা হতো সব কাঁচামাল কিনতেই শেষ হয়ে যেত, তাই ওসব আর ঝামেলা করি না। সুদীপ বলল, তুমি ফিরে ওসব বানাও, আমি তোমাকে সব কিনে এনে দেবো। আচ্ছা, তুমি আমাকে একবার সেখানে, সেই দোকানটায় নিয়ে যাবে যেখান থেকে তুমি ওই কাঁচামাল কিনতে? অনিন্দিতা বলে, কেন, ওসব আর করে কি হবে? আচ্ছা, তোমার কি টাকার প্রয়োজন আরও? তাহলে আমাকে বলো, আমি কাজ করব। সুদীপ বলে, আমার টাকার দরকার, না 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 না, আমার টাকার দরকার নেই, আমি অনেক টাকা ইনকাম করেছি, আর করবো না, আমি আর টাকা ইনকাম করবো না। কি হবে, কি হবে অত টাকা? আচ্ছা, তুমি আমার সঙ্গে কতবার বোনের বাড়ি গেলে, কিন্তু বাসে তোমার একবারও মাথা ঘুরলো না কেন? অনিন্দিতা বলে, কখন কি হয় আমি কি করে জানবো? সুদীপ বলে, আচ্ছা অনি, তুমি তোমার নামের মানে জানো? অনিন্দিতা বলে, আমি অত শিক্ষিত নই, তুমি বলো। সুদীপ বলে, অনিন্দিতা মানে, অনিন্দিতা মানে সমাজের কাছে যে নিন্দিত নয়, তবে তোমার নামটার মানে তুমি না জানলেও সেটা তুমি সঠিক ব্যবহার করতে জানো।
অনিন্দিতা বলে, কেন এমন কথা বলছো কেন? আমি খারাপ কিছু করেছি নাকি নাকি এমন কিছু করেছি তোমার বদনাম হয়েছে? সুদীপ বলে, না, একদমই না। তবে তুমি আমাকে ভালোবাসো। অনিন্দিতা বলে, ওরম বলছো কেন? সুদীপ বলে, যদি সত্যি ভালোবাসতে তবে দূরে সরে আছো কেন? কাছে সরে এসো না গো। অনিন্দিতা বলে, তুমি না খাম খেয়ালি, মাঝে মাঝে এমন করো আমি তো ভয় পেয়ে যাই। সুদীপ বলে, হ্যাঁ আমি তো জানি ভয় পার বস্তু আমি নই, তাই সকলে তো আমাকে এই আনি। আজকে না তোমাকে আমার খুব কাছে রাখতে ইচ্ছে হচ্ছে, একটু সরে এসো না অনিন্দিতা, সরে এসো না কাছে। অনিন্দিতা সুদীপের কাছে সরে গেল। সুদীপ বলে, আজ তোমাকে একদম নতুন করে ভালোবাসবো, বুঝলে তো। এই বলে সুদীপ অনিন্দিতার ঠোঁট স্পর্শ করল। কিছুক্ষণ পর সুদীপ বলল, অনি, ঠোঁটের স্বাদ যেন কেমন হারিয়ে যাচ্ছে, তাই না? অনিন্দিতা বলে, ধ্যাৎ, শুধু উল্টো পাল্টা কথা তোমার। সুদীপ বলে, দেখি মুখ খোলো না, একটু তোমার গালে মধু ঢেলে দিই। এই বলে সুদীপ অনিন্দিতার ঠোঁটের উপর গাঢ় মধু ঢেলে দিল এবং নিজেও কিছুটা খেয়ে নিল। তারপর বলল, তুমি একটু খেয়ে নাও। অনিন্দিতা কিছুটা মধু খাওয়ার পর বলল, কেমন গলা জ্বালা করছে গো। সুদীপ বলে, আমারও করছে তো, আসলে খাঁটি মধু তো। যাই হোক, কাছে এসো, এবার তোমার মধু পান করি। চিনি আর জল যেমন মিশে শরবত হয়, তেমন সুদীপ আর অনিন্দিতা পরস্পর মিশে গেল। কিছুক্ষণ পর সুদীপ বলল, অনি, তোমাকে একটা গল্প বলি। অনিন্দিতা বলল, হ্যাঁ, আমি তোমাকে জড়িয়ে ধরে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ব, বলো। সুদীপ বলে, জানো তো অনি, একটা ছেলে আর একটা মেয়ে দুজনকে খুব ভালোবাসত, কিন্তু ছেলেটার সময় ছিল না তার প্রেমিককে নিয়ে আদর করার। কিন্তু তাতে তার প্রেমিকাও প্রেমিককে কিছু বলতো না, কারণ সে জানে তার প্রেমিক তাকে সময় দেবে না ঠিকঠাক। তাই সে বুদ্ধি করে তার প্রেমিকের অসম্পূর্ণ কার্যগুলো অন্য কাউকে দিয়ে সিদ্ধ করতে লাগলো। কিন্তু তার প্রাণের প্রেমিক সে কথা জানতেই পারল না। জানতে পারবে কি করে, কারণ তার প্রেমিকই তো তাকে হাত ধরে দিয়ে আসতো, আবার হাত ধরে সেখান থেকে নিয়ে আসতো। তবে সে জানতো অন্য কারণ। এইরকম বেশ চলতে থাকলো। তাই তার প্রেমিকা বলে, তুমি এইরকমভাবেই পাশে থেকো আমার। কিন্তু তার প্রেমিক জানতো না যে এইরকমভাবে পাশে থেকে তার কি সর্বনাশটাই হচ্ছে। তবুও কিন্তু সে কিছুই জানতে পারল না। একদিন তাদের বিয়েও হয়ে গেল। প্রায় সব ঠিকঠাকই চলছিল তাদের। হঠাৎ একদিন ছেলেটি তার এক বন্ধুর সঙ্গে এক জায়গায় যায়, কিন্তু সে প্রথমে কিছুই বুঝতে পারেনি। যখন সে শুনল তার বন্ধুর কাছ থেকে যে এটা শারীরিক খিদে মেটানোর গলি, তখন সে অবাক হয়ে গেল। কারণ সেই এই গলির সামনে অনেকবার এসে অপেক্ষা করেছিল তার প্রেমিকার জন্য, কিন্তু তবুও সে মানতে পারেনি বিষয়টা প্রথমে। তাই সে তার বন্ধুকে আবার বলল, এই ভাই কৌশিক, ফিরে একবার চল আর ওখানে আমি ঢুকবো। কৌশিক বলে, আমার নয় বিয়ে হয়নি, কিন্তু তোর তো ঘরে বউ আছে রে ভাই, তুই গিয়ে কি করবি? চল বাড়ি চল। ছেলেটি বলল, চল না, আমি যাবো, একবার গিয়ে দেখবো। তাই কৌশিক তাকে ভেতরে নিয়ে গেল। ছেলেটির তখন তার প্রেমিকার বলা একটা কথা মনে পড়ে গেল, ভেতরে শুধু মেয়েরা থাকে, শুধু মেয়েরা থাকে। তার প্রেমিকা তাকে মিথ্যে বলেনি,
সত্যি ভেতরে সুন্দর সুন্দর মেয়েরা গায়ের সুগন্ধ মেখে দাঁড়িয়ে আছে। হঠাৎ অনিন্দিতা বলে উঠল, ও ও গো, আমার কেমন কেমন যেন হচ্ছে। সুদীপ বলল, শুধু তোমার হচ্ছে না গো, আমারও হচ্ছে। একটু একটু আমাকে জড়িয়ে ধরো, জড়িয়ে ধরে একটু অপেক্ষা করো, সময় হয়ে এসেছে, সময় হয়ে এসেছে। যাই হোক, তারপর গল্পটা শোনো। ছেলেটির সব কিছু বুঝতে পেরে ভাবলো যে এমন অন্তর্ঘাতীকে বাঁচিয়ে রাখা উচিত নয়, কারণ তারা সব পারে। আর অন্তর্ঘাতীকে যে ভালোবাসলো, সেই ছেলেটি অন্তর্ঘাতীকে এতই ভালোবাসে যে তার মৃত্যু হলে সেও আধমরা হয়ে বেঁচে থাকবে, চিন্তায় চিন্তায় সব শেষ হয়ে যাবে। তাই ছেলেটিও প্রাণ ত্যাগের সিদ্ধান্ত নেয়। তাই মধুর সঙ্গে বিষ মিশিয়ে দুজনেই খেয়ে এ কাহিনী শেষ করার সিদ্ধান্ত নেয়। কি অনি, ছেলেটি ভুল সিদ্ধান্ত নিয়েছে কি? অনিন্দিতা কেঁদে উঠে বলল, ওগো না, ওগো ওগো, না 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 না, তুমি হাসপাতালে চলো, তুমি চলো, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, চলো হাসপাতালে, চলো চলো। সুদীপ বলে, না অনি, না, তো আমার ভুল হয়নি, ভুল হয়েছে আমার, ভুল হয়েছে আমার। যদি তোমাকে না ভালোবাসতাম তাহলে এইরকম। অনিন্দিতা চেঁচে উঠল, ও না। কিন্তু কিছুক্ষণ পরে অনিন্দিতাও সুদীপের পাশেই লুটিয়ে পড়ল। শুনছিলেন আজকের গল্প অন্তর্ঘাতী। আর অন্তর্ঘাতী গল্পটি এখানেই সমাপ্ত হলো। গল্পটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।